তোমরা যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা করছো, ইভেন আপনারা যারা বিভিন্ন পেশায় আছেন কিন্তু পড়াশোনা করতে হচ্ছে, তাদের জন্য আজকে আমার এই ভিডিও। কারণ আমাদের কারোরই পড়াশোনা করতে মনোযোগ থাকে না। এটা আমি দেখেছি, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আর যে পড়ার ফলশ্রুতিতে আমাকে পরীক্ষা দিতে হবে, সেই পড়া তো আরও ভালো লাগে না। উপন্যাস পড়তে ভালো লাগে, ফিকশন নন ফিকশন সবই ভালো লাগে, কিন্তু পরীক্ষা দিতে হবে যে বই পড়ে, সেই বই পড়তে কারো ভালো লাগে না। কিন্তু এটা তো খুবই দরকার। ইউ নিড টু রিড বুকস, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইট, রিয়েলাইজ ইট। সুতরাং এই সময় যদি মনোযোগ না থাকে, তাহলে ওই আমার মতো করতে হবে, দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, ইট হ্যাজ 4 legs, ইট হ্যাজ 4 legs, ইট হ্যাজ 4 legs। এই হচ্ছে আমার ছোটবেলার পড়ার ধরন। এক একটা লাইন নিতাম, 3-4 বার করে জোরে জোরে পড়তাম, সেকেন্ড লাইন পড়তাম, তারপরে প্রথম লাইন থেকে আবার সেকেন্ড লাইন, তারপর থার্ড লাইন, এইভাবে যেতাম। কারণ ওই যে মনোযোগ কম থাকতো। তুমি কি রেডি? তুমি কি চাও মনোযোগ ধরে রাখতে? যদি চাও তাহলে আমার মনে হয় ভিডিওটা পুরাটা শুনো। একটা কথা বলে রাখি, আমি কিন্তু স্টুডেন্ট বয়সে খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, বাট ইন্টারমিডিয়েটে খুব ভালো রেজাল্ট করেছিলাম, যশোর বোর্ডে ফার্স্ট স্ট্যান্ড করেছিলাম। আর সেজন্য তোমরা যারা আজকে নতুন তরুণ, তাদের জন্য এই কথাটা বলার সাহস পাচ্ছি যে কিভাবে পড়াশোনায় মনোযোগ বাড়াতে হবে। তখনকার পড়াশোনা, পরবর্তীতে স্টুডেন্ট লাইফে পড়াশোনা, এবং এখনো সারাদিন পড়াশোনা করি, ফলে এই ব্যাপারটা আমি তোমাদের সাথে শেয়ার করতেই পারি। মনোযোগ ধরে রাখার জন্য প্রথম যে কাজটা করা দরকার সেটা হচ্ছে তোমার একটা ডিসিশন নেওয়া দরকার যে তুমি মনোযোগ ধরে রাখবা এবং অ্যাটেন্টিভলি তুমি পড়াশোনা করবা, বুঝে বুঝে পড়বা। মনোযোগ যদি না থাকে তাহলে কেউ বুঝে পড়তে পারে না। ওই যেটা বলছিলাম, দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, জোরে জোরে এরকম হয়তো বলা হয়, কিন্তু ভিতরে জিনিসটা ঢুকে না। যখন তুমি কোনো কিছু বুঝে ফেলবা, তখন কিন্তু তোমার আর বারবার পড়া লাগবে না, বারবার রিপিট করা লাগবে না। যাই হোক, মনোযোগ ধরে রাখার জন্য ডিসিশন নিতে বলেছি। তারপরে যে কাজটা করবা সেটা হচ্ছে, তোমার হাতে যে সুন্দর দামি ফোনটা আছে, তোমার প্রাণের চেয়ে প্রিয়, অথবা তোমার যে পিসি বা ল্যাপটপ যাই থাকুক না কেন, যেখানে তুমি বারবার ঢুকে বিভিন্ন নোটিফিকেশন দেখো, গেম খেলো, এইসব অতি প্রিয় জিনিসগুলা তোমার পড়াশোনার টেবিল থেকে একটু দূরে রাখো। বিশেষ করে মোবাইল ফোন তো সাথে রাখবেই না। কতক্ষণ? তুমি হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা পড়বে, এই সময়টা তুমি এই গেজেটগুলো থেকে নিজেকে একটু সরিয়ে রাখো, কারণ তুমি তো তোমার মনোযোগ বাড়াতে চাও। সরিয়ে রাখলে যেটা হবে, তোমার মন রেডি হয়ে যাবে পড়াশোনার প্রতি, এবং তুমি পড়াশোনা শুরু করো। শুরু করার পরে এক টানে অনেকক্ষণ পড়বে না, 1 ঘন্টা পড়বে না। মানুষের মনে এতক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে না। 10 মিনিট পরেই মানুষের মনোযোগ হারিয়ে যায়, বা তারও আগে হারায়। এই জন্য তুমি 30 মিনিট, 35 মিনিট, ঊর্ধ্বে 40 মিনিট একটানা পড়ো অ্যাটেনশন দিয়ে। তারপরে তুমি 5 মিনিটের জন্য উঠো, চোখে মুখে একটু পানি দাও, আম্মুর সাথে একটু কথা বলে আসো, ভাই বোন থাকলে তাদের সাথে একটু কথা বলো, আব্বুর সাথে কথা বলো যদি সুযোগ থাকে। জাস্ট 4-5 মিনিট পরে তুমি আবার তোমার প্রিভিয়াস জায়গাতে চলে আসো। খবরদার, যদি 2-3 ঘন্টা তুমি পড়ো, এর মধ্যে মোবাইল ফোন আর টাচ করো না, যত ইম্পর্টেন্ট ফোনই তোমার আসুক। কারণ তোমাকে প্রায়োরিটাইজ করতে হবে যে পড়াশোনা কিন্তু তোমার প্রথম প্রায়োরিটি। ফোন কলে রেসপন্স করা নয়, ফেসবুকে ঢোকা নয়, ইউটিউব দেখা নয়, নেটফ্লিক্সে ঢোকা নয়, অন্য কোনো নোটিফিকেশন পাওয়া নয়, গেম খেলা নয়, মুভি, নাটক এগুলো দেখার জন্য নয়। তুমি স্টুডেন্ট, তোমার প্রথম কাজ হচ্ছে পড়াশোনা। ইউ নিড টু বি অ্যাটেন্টিভ টু ইউর স্টাডি। তারপরে কি করবা? মূলত এই যে গেজেট সরানোর কথা আমি বললাম, এটা যখন একেবারে পড়তে বসবে তখনকার কাজ। তার আগে দুটো কাজ করার আছে। সেটা হচ্ছে, তুমি একটা রুটিন করে নাও, টাইম টেবিল করে নাও। কারণ তোমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আছে, যারা অন্য কোনো কাজ করছেন তাদের সেই কাজ আছে। সুতরাং টাইম টেবিল করে নাও যে তুমি কোন সময়টা অ্যাকচুয়ালি স্টাডি করবা। এখানে আমার একটা পয়েন্ট আছে যেটা আমি আমার জীবনে করেছি, সেটা হচ্ছে আই ইউজ টু স্টাডি ভেরি আর্লি ইন দ্য মর্নিং। নামাজেরও আগে উঠতাম, 3টা থেকে পড়তাম, কখনো 2টো থেকে পড়তাম, এবং এই সময় থেকে সকাল 6টা, 7টা, 8টা পর্যন্ত। এর মধ্যে একটু ঘোরাঘুরি, চোখে মুখে পানি দেয়া, একটু বাইরে থেকে হেঁটে আসা, আবার বসা। সুতরাং তুমি একটা রুটিন করে নাও। মেইনলি মর্নিং পাওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখবো সকালে ঘুম থেকে উঠলে অনেক কাজ করা যায়, এবং ওই সময়টা মনে হয় অনেক লম্বা। সকালের 1 ঘন্টা আর বিকেলের 1 ঘন্টার মধ্যে আমার কাছে একটা তফাৎ মনে হয়। সকালের 1 ঘন্টা মনে হয় খুব ঘন এবং খুব লম্বা সময় ধরে 1 ঘন্টা, আর বিকালের সময়টা যেন উড়ে যায় কর্পূরের মতো। সো মর্নিং টাইমটাকে ব্যবহার করবা। সন্ধ্যাবেলা বা রাতে যখন বাইরে থেকে ক্লান্ত হয়ে ফিরো, তখন পড়তে না বসাই ভালো। আর তখন যদি পড়তেও হয়, আগে একটু রিল্যাক্স করে, একটু আধা ঘন্টা 1 ঘন্টা কথাবার্তা বলে, মানে বাইরের ক্লান্তিটা দূর হোক, বা একটু রেস্ট নিয়ে তারপরে পড়াশোনা করা উচিত। এবং দীর্ঘ রাত পর্যন্ত পড়াশোনা না করতেই আমি সাজেস্ট করি। অনেক বাচ্চারা এখন দেখেছি যে অনেক রাত পর্যন্ত জাগে। আসলে অনেক রাত জাগলে পড়াশোনা হয় যে, এটা আমার মনে হয় না। বরং 10টা, 10:30টার মধ্যে যদি ঘুমিয়ে যাওয়া যায়, এবং 7টা, 8টার মধ্যে যদি রাতের খাবার শেষ করা যায়, ইট ইজ ভেরি গুড। 10টার সময় তুমি যদি ঘুমাও, 4টার সময় যদি ওঠো, তাহলে তুমি প্রেয়ারও করতে পারলা, এবং 4টার থেকে সকাল 8টা পর্যন্ত এই যে 4 ঘন্টা, এই 4 ঘন্টা তুমি
সাংঘাতিক মনোযোগের সাথে পড়তে পারলা এবং সকালে তোমাকে কেউ খোঁজও করবে না, কেউ তোমাকে ফোনও করবে না, বাসার অনেকেই তখন তোমাকে ডিস্টার্বও করবে না, কারণ কেউ ওই সময় হয়তো ঘুম থেকে ওঠেই না। সো ইউটিলাইজ দ্য মর্নিং টাইম। রুটিন এভাবে সেট করো যে কয়েক ঘন্টা পড়বে সেই কয়েক ঘন্টা কখন কিভাবে কি পড়বে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর একটা ব্যাপার সেটা হচ্ছে তুমি যেখানে পড়বে সেখানে একটা পড়ার এনভায়রনমেন্ট তৈরি করবা। অনেকে ডাইনিং টেবিলে বসে পড়ে। পড়াশোনার সময় যদি মনোযোগ খুব গভীরভাবে আনতে হয় তাহলে যেখান দিয়ে বহুত লোক চলাচল করে, বিভিন্ন লোক এসে বসে, সেখানে পড়াশোনা না করাই ভালো। তোমার রুমে বা তোমার জন্য যে পড়ার স্টেশন আছে বা টেবিল আছে সেখানে তুমি পড়ো, এটা নীরব হলে ভালো। তাহলে তোমার একাগ্রতা আসবে, তোমার গভীর মনোযোগ আসবে, আদারওয়াইজ তোমার মনোযোগ আসবে না, এটাই নর্মাল। তারপরে কি করবা, তুমি ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করবা যে আমি বায়োলজি এই সময়ের মধ্যে আমি পড়া শেষ করব, ম্যাথ আমি এই সময়ের মধ্যে পড়বো, ইতিহাস আমি এই সময়ের মধ্যে পড়বো। তুমি তোমার ছোট ছোট লক্ষ্য ঠিক করে নিবা যেভাবেই পারো, এবং সেই লক্ষ্যটা অ্যাচিভ হচ্ছে কিনা সেদিকে যত্নশীল হবা। তুমি যখন কোনো লক্ষ্য নির্ধারণ করো তখন সেই লক্ষ্য পূরণ হবার দাবি রাখে। তোমার যদি কোনো লক্ষ্যই না থাকে তাহলে পূরণ হবে কি? সো লক্ষ্যকে ছোট ছোট করো, পিস পিস করে কাটো এবং সেই লক্ষ্য অর্জন করো। ছোট ছোট লক্ষ্য তোমার বড় লক্ষ্য অর্জনে দুর্দান্তভাবে সহায়তা করবে। তারপর আরেকটা পয়েন্ট আছে যে স্বাস্থ্য ও শারীরিক যত্ন নাও। তোমার এখন বয়স কম, অনেক এনার্জি আছে, তুমি স্বাস্থ্যের প্রতি খেয়াল নাও। রেগুলার যেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এক্সারসাইজ করা হয়। শহরের ছেলেমেয়েরা খুব বিপদে আছে, আমি জানি, খেলার জায়গা নেই, দৌড়ানোর জায়গা নেই, যেটা গ্রামে আছে। সুতরাং তুমি তোমার জায়গায় থেকে তুমি কিভাবে এক্সারসাইজ করতে পারো, কিভাবে হাঁটতে পারো, কিভাবে দৌড়াতে পারো সেটা একটু ঠিক করে নাও। ওই রুটিনের মধ্যে যেন সেটা থাকে। এক্সারসাইজ করার জন্য সকাল ভালো সময়, সন্ধ্যাও ভালো সময়। তুমি যে সময়টাকে ম্যানেজ করবা সেটাই তোমার জন্য হবে। সুতরাং মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য দুদিকেই মনোযোগী হও। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা তোমাকে এনার্জি বুস্ট আপ করতে হেল্প করবে। পড়াশোনার সময়ে গভীর মনোযোগ তখনই থাকে যখন তোমার মাথা ক্যান ক্যান করে না, মন প্যান প্যান করে না, তোমার গায়ের মধ্যে কামড়াচ্ছে, তুমি পড়বা কিভাবে? মাথার মধ্যে ব্যথা করছে, তুমি পড়বা কিভাবে? এখনকার ছেলে মেয়েদের একটা সমস্যা হয়েছে, শারীরিক সক্ষমতা কমে গেছে, এনার্জি কম, ওই যে খেলাধুলা কম। সুতরাং তুমি তোমাকে সেভ করো, তোমার প্রতি তুমি যত্নশীল হও। তোমার যত্ন তোমাকেই নিতে হবে, অন্য কেউ নিতে পারবে না। সো ডু ইট। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে মস্তিষ্ককে শান্ত রাখো। নিজের রাগ, ইমোশন এগুলা থেকে নিজেকে কন্ট্রোল করো, যেন মাথা ঠান্ডা থাকে। পড়াশোনায় মনোযোগের সময় যদি তোমার মাথা আকাশে উঠে থাকে, তুমি ইউ ক্যানট স্টাডি। সুতরাং মস্তিষ্ককে ঠান্ডা করো, তার জন্য তুমি প্রয়োজনে মেডিটেশন করো, ব্রিদিং এক্সারসাইজ করো, ইট উইল হেল্প ইউ। তার সাথে বড় কথা, নিজেকে বুঝাও যে মানসিকতা শান্ত রাখা দরকার, কারণ শান্ত মস্তিষ্ক যদি না হয় তোমার পড়াশোনা সেখানে বসবে না। ইউ ক্যানট মেমোরাইজ এনিথিং, ইউ ক্যানট কিপ এনিথিং ইন মাইন্ড। সুতরাং তোমার মস্তিষ্ক ঠান্ডা রাখা খুব দরকার। এবং পারিবারিক শান্তি, যেটা পারিবারিক আবহ, এটা যেন সুন্দর থাকে, সবার সাথে সুন্দর সম্পর্ক থাকে, তাহলে তোমার পড়াশোনায় ব্যাঘাত কম ঘটবে। পরিবারের সবাই চায় তুমি খুব ভালো পড়াশোনা করো, কিন্তু তারপরও বিভিন্ন কারণে তুমি ডিস্ট্রাক্টেড হতে পারো। এটা তোমার জীবন, তোমাকে বড় হতে হবে। তোমার জীবন অন্য কেউ যাপন করে দিবে না, যেমন তোমার জীবন অন্য কেউ গঠনও করে দিবে না। তারা তোমাকে হেল্প করতে পারে। সুতরাং তোমার জীবনের প্রতি তুমি কেয়ারফুল হও। তুমি যদি তোমার জীবনকে ভালো না বাসো, তুমি যদি তোমার পড়াশোনাকে ঠিক মতো না করতে পারো, তাহলে আর কে করবে? ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি, এটা তোমার দায়িত্ব। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে হয়তো তুমি পরীক্ষায় খারাপ করতে পারবা, কিন্তু জীবনটা তোমাকে যাপন করতে হবে। তোমার জীবনের ট্রাভেল তোমাকে ফেস করতে হবে। এখন তুমি ছাত্র বা ছাত্রী, তুমি যদি এখন ফাঁকি দাও, জীবন তোমাকে একসময় দারুণভাবে ফাঁকি দিবে। সুতরাং জীবনকে সেই সুযোগ দিও না। জীবন থেকে তুমি সমস্ত সুফলগুলো নিংড়ে নাও। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।